প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বাংলা বই সাহিত্য মেলা বই থেকে কবি লেখক প্রেমেন্দ্র মিত্রের বইটই কবিতাটি পাঠ করব। তোমাদের সামনে যে বাংলা বইটি রয়েছে সেই বইটি কাছে নাও, যাতে তোমাদের এই পড়াটি শুনতে এবং বুঝতে অসুবিধা না হয়। আমরা বইটই কবিতাটি শুরু করার আগে কবি লেখক প্রেমেন্দ্র মিত্রের জীবনী সম্পর্কে বইয়ে দেয়া লেখাটি পড়ে নেব। প্রেমেন্দ্র মিত্র 1904 থেকে 1988 আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি লেখক। প্রথম কাব্যগ্রন্থ প্রথমা। অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা, উপন্যাস পাঁক, প্রতিশোধ, আগামীকাল ইত্যাদি। ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। তিনি বহু ছোট গল্প লিখেছেন। এবারে আসা যাক বইটই, এই যে নামকরণ, এই নামটা বা এই শব্দটা নিয়ে একটু আলোচনার। বইটই এ বিষয়ে একটি কথা মনে রাখতে হবে যে সব শব্দে প্রথম শব্দের সাথে মিল রেখে পরবর্তী যে শব্দ বসে তাদেরকে সহচর বা অনুচর শব্দ বলে। যেমন চটপট, ছটফট, চাটা ইত্যাদি। বইটই তাহলে কি? বইটই হচ্ছে একটি অনুচর শব্দ। আমরা তাহলে এবারে প্রেমেন্দ্র মিত্রের বইটই কবিতাটি বুঝে পড়ব। বই তো পড়ো, টই পড়ো কি? প্রশ্নবোধক চিহ্ন, মানে প্রশ্ন করছেন কবি পাঠককে, আমাদেরকে। তাই তো কাটি ছড়া, বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া। কবি প্রেমেন্দ্র মিত্র তার এই বইটই কবিতাটির মধ্যে বই তো পড়ো, টই পড়ো কি বলে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তাই তো কাটি ছড়া। এখানে কাটি ছড়া মানে ছড়া লেখার বিষয়টি তিনি তুলে ধরেছেন। বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া, অর্থাৎ শুধু বই পড়ে নয় বা পাঠ্যপুস্তক পড়ে নয়, পাঠ্যপুস্তকের সাথে বাইরের যে প্রকৃতির ছন্দ রয়েছে সেই ছন্দের মধ্যে যে গন্ধ রয়েছে সেই গন্ধ যদি আমরা অন্তরের কর্ণ দিয়ে অনুধাবন করতে পারি, তাহলে আমাদের কাছে শিক্ষা হয়ে উঠবে সর্বাঙ্গীন জ্ঞানের ভাণ্ডার। তাই কবি এখানে বইয়ের সাথে টই যোগ করেছেন। তিনি আরও বলতে চাচ্ছেন যে টই পড়া যায় পড়তে কোথায়? প্রশ্ন করেছেন যে টই, প্রশ্ন আসতেই পারে আমাদের। বই তো সে আমরা একটি দেখতেই পাচ্ছি, একটি বইয়ে অনেকগুলো পৃষ্ঠা থাকে, সেই পৃষ্ঠার মধ্যে অনেকগুলো লেখা থাকে যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু টই তাহলে আমরা কোথায় পাবো যে টই থেকেও আমরা জ্ঞান অর্জন লাভ করব বা জ্ঞান অর্জন করব? সেই তিনি টই কোথায় পাবেন বলে
প্রশ্ন করেছেন এবং উত্তরও কবি নিজেই দিয়েছেন। কিভাবে? বলছি তবে শোনো। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো, আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে, হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে। কবি বলতে যাচ্ছেন যে তুমি যদি সকালবেলা কোনোদিনও ঘুম থেকে ওঠো এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমার বাইরের যে পরিবেশ আছে, যে প্রাকৃতিক পরিবেশ আছে, সেই প্রাকৃতিক পরিবেশের দিকে যদি তুমি তোমার নজর দাও বা চোখ দাও, সঙ্গে তোমার মনকেও তুমি যদি সেই দৃশ্যর মধ্যে রাখো, তাহলে তুমি সেই সকালবেলার যে দৃশ্যটা দেখতে পাবে, তার যে বিশুদ্ধতা, তার যে রোমান্টিকতা, তার মধ্যে যে ছন্দ রয়েছে, তা যদি তুমি লক্ষ্য করতে পারো, তাহলে তুমি দেখবে সকালবেলা নিয়ে তুমি পাঠ্যপুস্তক বা অন্য কোনো পুস্তকে যে বর্ণনা পড়েছ, তার থেকে অপরূপ এক সৌন্দর্য তোমার সামনে ফুটে উঠেছে। তাই কবি একথা বলেছেন যে বই তুমি পড়ো, কিন্তু সকালবেলায় তুমি যদি প্রকৃতির দিকে তাকাও, তাহলে তুমি সেখানে টই খুঁজে পাবে এবং সেই টই খুঁজে পাওয়ার ফলে কি হবে? মনটা দুলে উঠবে। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়। কি বলেছেন কবি? যে টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়। রোদ মাখানো কিসের সঙ্গে তুলনা করেছেন? যে গাছের ডালের পাতা। আমরা যখন খেতে বসি, যদি আমাদের পাতে আমাদের মা ভাতের সাথে আরও অন্যান্য সবজি এবং সঙ্গে ডাল থাকে, তো আমরা কি করি? আমরা সেই ডালটি একটু ঢেলে নিয়ে ডালগুলো দিয়ে ভাতগুলোকে আমরা মেখে নিই। ঠিক সেরকমই গাছের যে ডালপাতা আছে, সেই গাছের ডালপাতাতেও রোদ কিন্তু লুকোচুরি খেলা খেলে এবং এই রোদের গাছের ডালপাতার সাথে যে লুকোচুরি খেলা চলছে, সেই লুকোচুরি খেলাকেই কবি বলছেন রোদ গাছের ডালপালায় মাখানো হয়েছে। টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। বলছে যে টই আমরা খুঁজে পাবো যদি আমরা দিগন্ত বিস্তৃত মাঠের দিকে নজর দিই। যদিও বর্তমান সময়ে আমরা খেলার মাঠগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলছি, তবুও যাদের বাড়ির সামনে একটু আধটু খেলার মাঠ রয়েছে, তোমরা যদি সেই মাঠের দিকে যদি একবার তাকিয়ে দেখো, তাহলে দেখতে পারবে সেই মাঠের মধ্য থেকে যে সমস্ত উপকরণ, যেমন কেউ হয়তো একটি মাঠের এক পাশে ফুটবল খেলছে, কেউ হয়তো যোগাসন করছে, কেউ হয়তো ক্রিকেট খেলছে, কেউ হয়তো ভলিবল খেলছে, ইত্যাদি যে খেলাগুলো রয়েছে, সেই খেলায় যখন মাঠের বিভিন্ন প্রান্তগুলোতে হবে এবং তুমি যদি একজন দর্শক হিসেবে সেই খেলাগুলো তুমি লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে এই মাঠেই যেন বইয়ের উল্টো অর্থাৎ টই, তুমি সেই টই থেকে অর্থাৎ মাঠে যে খেলা হচ্ছে সেই খেলা থেকে অনেক জ্ঞান অতি সহজেই অর্জন করতে পারবে। কবি আরও বলেছেন, টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে। টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘে ঢেকে যায়। সেই মেঘে কি করে? অনেক সময় বিজলি বা বিদ্যুৎ চমকায়। সেই সময় মেঘের মধ্য থেকে আধার করা যে মেঘ থাকে, সেই আধার করা মেঘের থেকে যখন বিদ্যুৎ চমকায়, তখন আমরা কিন্তু প্রথমে বিদ্যুৎটাকেই দেখতে পাই এবং তারপরে আমরা সেই বিদ্যুৎ চমকানোর ফলে যে শব্দের সৃষ্টি হয়, সেই শব্দটা কানে শুনতে পাই। তো এই বিদ্যুৎ চমকানোর ফলে হঠাৎ করে অন্ধকারকে যে আলোকিত করা হচ্ছে, এটাকেই কবি টই হিসাবে তুলে ধরেছেন। খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে। যখন
বৃষ্টি পড়ে জলের উপর, তখন কি শুধু ওই যে পাতাগুলো যে নড়ে, গাছের পাতার উপর বৃষ্টি পড়লে যেমন নড়ে, ঠিক সেরকমই বৃষ্টির ফোঁটাগুলো যখন দিঘিতে বা নদীতে বা পুকুরের জলের উপর পড়ে, খই ভাজার সময় তোমরা যদি লক্ষ্য করে থাকো যে সেগুলো কিন্তু পুরো ফুটে ওঠে, ফুটে ফুটে ওঠে। খই কড়াইয়ের মধ্যে ভাজলে সেটা কি হয়, ফুটে ফুটে ওঠে, ধান ফুটে খই বের হয়। ঠিক সেরকমই যেন খইয়ের মতো ফুটে ওঠে সেই জলের উপর বৃষ্টির ফোঁটাগুলো। টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। টই আবার কোথায় দেখা যাবে? যে ছোট ছোট যে পাখিগুলো আছে, যদিও বর্তমান সময়ে এই ছোট ছোট পাখিগুলোকে আমরা হারিয়ে ফেলছি। যান্ত্রিকতার ছোবলে অনেক পাখি আজ বিলুপ্ত হয়ে গেছে। আমরা আগে যেমন গ্রামে গঞ্জে দেখতে পেতাম খেজুর গাছে বাবুই পাখির বাসা থেকে শুরু করে আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ছোট গাছ বা ঝোপঝাড় থাকে, সেখানেও আমরা কিছু পাখির বাসা দেখতে পেতাম। আমাদের এরকম অনেক কিছু দৃশ্য কিন্তু ইদানিং সেভাবে চোখে পড়ছে না। তবুও কবি এখানে তুলে ধরেছেন সেই হারানো দৃশ্যের কথা। তিনি বলছেন যে টই কাঁপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। ছোট ছোট যে পাখি থাকে, সে পাখিগুলোর যে ডানা আছে, সেই ডানাগুলোর কালার কিন্তু বিভিন্ন রকমের হয়। এই যে বিভিন্ন রকমের যে রং বেরঙের যে ডানাগুলো রয়েছে, সেই পাখির ছোট ছোট রং বেরঙের ডানার দিকে তাকালে যেন আমরা টই খুঁজে পাবো। অর্থাৎ আমরা কবিমন নিয়ে যদি সেই পাখির ডানাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা কিন্তু কিছু না কিছু ছড়া হোক, কবিতা হোক, গল্প হোক, যে কোনো কিছু না কিছু আমরা কিন্তু অতি সহজেই লিখতে পাবো। খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়। খোকা খুকু বলতে এখানে ছোট ছোট বাচ্চা, ছেলে এবং মেয়ে বাচ্চা, শিশুর কথা বলেছেন। শিশুর আমরা জানি সবসময় নিষ্পাপ হয়, তারা অকপটে অনেক কিছু কথাই বলে ফেলতে পারে, যেগুলো আমরা অনেক সময় অনেক জায়গায় বলতে পারি না। সেই শিশু মুখে যখন দাঁত ওঠে না, তখন তারা কথা বলতে পারে না স্পষ্ট করে, তবুও তারা যে কিছু এই দাঁত না ওঠার আগেই যে কিছু কিছু কথা বলে, অথবা দাঁত ওঠার পরে যখন শিশুটি ধীরে ধীরে একটু একটু করে হামাগুড়ি থেকে হাঁটা শুরু করে এবং আদো আদো যে কথা বলা শুরু করে, সেই সমস্ত কথা এবং তারা যে মিষ্টি হাসি দেয়, সেই হাসিটুকু যদি তুমি ঠিক মতো তুমি লক্ষ্য করো, তাহলে তোমার হৃদয়ে যে শান্তি অনুভব হবে, এ শান্তি তুমি অন্য কোথাও আর সেভাবে খুঁজে পাবে না। তাই কবি বলছেন যে বইয়ের থেকে যদি তোমরা খোকা খুকুর মুখে মিষ্টি হাসি দেখো, তাহলে তুমি কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবে, তুমি তোমার মনে অনেক শান্তি অনুভব করতে পারবে। কবি আবার বলেছেন শেষে যে বই পড়ো খুব যত পারো, সঙ্গে পড়ো টই। বই পড়ো খুব যত পারো, বলছে তোমরা এখনো ছাত্র রয়েছো, তোমরা কিশোর রয়েছো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা ছাত্র, তোমরা এখন যত বই পড়বে, তোমরা তত জ্ঞান অর্জন করতে পারবে, এবং যত বেশি বই তোমরা পড়তে পারবে, তত তোমরা জীবনে অগ্রগতির দিকে এগিয়ে যাবে। তাই তোমরা যত পারো বই পড়ো, সঙ্গে টই। টই বলতে উপরে কবি যে সমস্ত উদাহরণ দিলেন, সেই সমস্ত দিকে লক্ষ্য রাখতে বলেছেন। টই নইলে থাকতো কোথায় এত রকম বই। বলছেন এই যে পৃথিবীতে আমরা এত রকম বই দেখতে পাচ্ছি, সেই বইগুলোই থাকতো না যদি না টই থাকতো। আশা করি তোমাদের এই কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। তবে এই প্রসঙ্গে আমি আরও একটি কথা তোমাদের বলে রাখি, যে তোমাদের যে এই সাহিত্য মেলা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ছন্দে শুধু কান রাখো অজিত দত্তের লেখা কবিতাটি রয়েছে, এই কবিতার বিষয়বস্তুর সাথে প্রেমেন্দ্র মিত্রের বই টই কবিতার বিষয়বস্তু কিন্তু সমধর্মী বা সমবিষয়ক
কেন্দ্রিক কবিতা। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি অজিত দত্ত ছন্দের উদাহরণে যে সকল বিষয়বস্তুকে চিহ্নিত করেছেন, কবি প্রেমেন্দ্র মিত্র বইটই কবিতায় টই শব্দটির মাধ্যমেও সেই সকল ছন্দের উদাহরণগুলোকেই তুলে ধরেছেন। বইটই কবিতার ছায়া সুনির্মল বসুর সবার আমি ছাত্র যে কবিতাটি আছে, সেই কবিতাটির মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা একটু এই প্রসঙ্গে কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি পাঠ করে নেব। এটাই হয়তো তোমাদের এর আগেই অন্য কোনো শ্রেণীতে পড়া হয়েছে, তাই এখানে আমি এটিকে রেফারেন্স হিসেবে তুলে ধরবার চেষ্টা করছি, যাতে তোমাদের এই বইটই কবিতাটি পড়তে একটু সহযোগী হিসেবে কাজ করে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মোরে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামল বনানী সব সত্তা আমায় দিল ভিক্ষা। আশা করি তোমাদের এই বইটই যে কবিতাটি রয়েছে এবং সঙ্গে যে আমি আলোচনা করলাম সেগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে।